ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল গপ্পগুচ্ছের আড্ডা। সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভারে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। আজকে গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন দেবজিৎ তালুকদারের লেখা আমি পরিচারিকা। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছেন গল্প পাঠক অজয়বাবু, অর্চনা দেবী, সঞ্জয়, সমিধি এবং অন্যান্য চরিত্রেরা। এই গল্পের পরিচালনায়, সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ। আজকের গল্পের পাঠক অর্পিতা, দেবব্রত, মিতা, দেবজিৎ এবং শুভজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প আমি পরিচারিকা। অনেকদিন পর বাড়িতে মেয়ে আসছে, এই কারণে তোড়জোড় চলছে। মেয়েকে কি রান্না করে খাওয়ানো হবে, জামাইকে কি রান্না করে খাওয়ানো হবে, জামাইকে কিভাবে আদর করা হবে। অর্চনা বরাবরই পরিবারের প্রতি একটু বেশিই দায়িত্বশীল। তিনি মনে করেন পরিবারের খেয়াল রাখাই হয়তো মেয়েদের জীবনের মূল লক্ষ্য, কারণ মেয়েরা হলো পরিবারের আসল পরিচারিকা, যাদের দ্বারা পরিবারটি পরিচালিত হয়, যারা আগলে রাখে সম্পূর্ণ পরিবারকে। অর্চনার মেয়ে সমিধি সদ্য বিয়ে করেছে, নিজে দেখে শুনে ভালোবাসা করেই বিয়ে করেছেন। সমিধি মায়ের আদলে একেবারেই তৈরি হয়নি। তার মতে মেয়েরা কেন কোনো পুরুষের আড়ালে থাকবে। একটি পুরুষ হোক বা একটি নারী, প্রত্যেকেই তো নারীর অঙ্গ। তাদের কোনো সময় পুরুষদের পায়ের তলায় মানায় না। এক কথায় সমিধি একজন প্রতিবাদী নারী। মেয়েদের উপর অত্যাচার একদমই সইতে পারে না। সমিধি আজ প্রথমবার বিয়ের পর আসছে বাবার কাছে অষ্টমঙ্গলা সারতে। অর্চনার স্বামী অজয় অর্থাৎ সমিধির বাবা আজ সকাল থেকেই জামাই আর মেয়ের মন পছন্দের মতো বাজার করে চলেছেন। বড় বড় কাতলা মাছ, ভেটকি মাছ, খাসির মাংস, আরো কত কি। অর্চনা বাজারগুলো দেখে বলে উঠলেন, হ্যাঁ গো, তুমি কি পুরো বাজারটাই তুলে আনলে নাকি? স্ত্রীর কথা শুনে অজয়বাবু বলে উঠল, আরে বাবা, মেয়ে আসছে বাড়িতে এতদিন পর, এইটুকু আয়োজন করব না? তাছাড়া কত আত্মীয় স্বজন আসবে, আজ তাদের জন্য আয়োজনের ত্রুটি করলে চলবে নাকি? তা বলে এত এত সব রান্না করবে কে? কেন, তুমি তোমার এই সুন্দর হাতের রান্না একটু জামাই আদর করে খাওয়াবে না? বুঝেছি, আজ তোমার মনে মৎসব লেগেছে। আজ তোমায় ঠেকায় কে? আজ হাজার যুক্তি তর্ক তোমার কাছে ফেল। যাই হোক, এখন গিয়ে হাত মুখ ধুয়ে আসা হোক। এখনো মেয়ের আসতে ঢের দেরি। সকালে জলখাবারটা খাবে তো? এই কবিতা, কোথায় গেলি? দাদাবাবুকে সকালে জলখাবারটা দে। আগে দিদি দিচ্ছি। এই দাদাবাবু তোমার খাবার। দে বোন, দে দে। বলছি, এই সাদা আলুর তরকারি আর লুচি রয়েছে তো সুমির জন্য? ও বড্ড ভালোবাসে খেতে। হ্যাঁ দাদাবাবু, রয়েছে। ঘরে মেয়ে জামাই আসছে বলে কথা, দিদি রেখে দিয়েছে তুলে। বেশ বেশ, আহ কি খেতে হয়েছে। কবিতা, তোর রান্নার হাত যেন দিন দিন খুলছে। কি যে বলো দাদাবাবু। দিদি দেখো কে এসেছে। কে এসেছে? আরে জামাই, আসো আসো, ভেতরে আসো। প্রণাম নেবেন মা, ভালো আছেন তো? আসলে আপনার মেয়ে এত বায়না করছিল, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তা বেশ করেছ। আসলে কি শুধু মেয়ের মন কেমন কেমন করে বাবা, বাবারও মন চায় মেয়েকে দেখতে। বাবা কেমন আছো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর ঠিক আছে। তুই ভালো আছিস তো? বলছি, কি এনেছো বাবা আজ আমার জন্য? বাবা, বাপার মেয়ের দেখি কথাবার্তা শেষই হয় না। মার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই দেখছি। আহ অর্চনা, আবার শুরু করলে? আসো বাবা, ভেতরে আসো। বাড়ির সবাই ভালো আছে তো? মা কেমন আছেন? হ্যাঁ বাবা, সবাই ভালো আছেন। আসলে মায়ের তো বয়স হয়েছে, তাই আর কি। হ্যাঁ, তার জন্য বিছানা ছেড়ে উঠতে পারেন না। সুমি, এ কেমন কথা বলাচ্ছিলি? উনি তোমার গুরুজন। হ্যাঁ মা, হতে পারেন উনি আমার গুরুজন, তা বলে উনি প্রথম দিন থেকে
আমায় কাজ করাবেন? বিয়ের আগে যখন যেতাম তখন কত মিষ্টি কথা, আয় মা তুই তাড়াতাড়ি ঘরে আয়, আমি তোকে রাজরানী করে রাখবো। মা এইভাবে বলে না, দেখ শরীর খারাপ সবার হতে পারে। আসলে আমাদের বিয়ের পর থেকে মায়ের শরীরটা ঠিক সুবিধের যাচ্ছে না, তাই সুমিকেই সব দেখতে হয়। আমি ভেবেছি কবিতাদের মতো কাউকে একটা রেখে দেবো ওর হেল্পিং হ্যান্ড হিসেবে। হ্যাঁ তাই রাখো। অজয়বাবুর পরিচয় আপনাদের ঠিক করে দেওয়া হয়নি। অজয়বাবু হলেন একজন প্রাক্তন ব্যাংক কর্মী। তিনি ছিলেন কলকাতার এক স্বনামধন্য ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাই কোনোদিন টাকা পয়সার তাদের অভাব ছিল না। এবার আসি সঞ্জয় আর সুমির কথায়। দুজনেই একে অপরকে প্রচন্ড ভালোবাসে, দেখে শুনেই বিয়ে করেছেন, আগেই বলেছি। সঞ্জয় পেশায় একজন নাট্যকার, বিভিন্ন যাত্রা মঞ্চে নাটক করে বেড়ান। আজকের যুগে নাটকের তেমন চল না থাকলেও সঞ্জয়কে তার দল মাথায় করে রাখেন, কারণ তিনি হলেন সেই দলের নাট্য সম্রাট। এই নাটকই সুমি আর সঞ্জয়ের প্রেমের কারণ। সুমি নাটক এবং সিনেমা দুই দেখতে প্রচন্ড ভালোবাসত। একদিন নাটক দেখতে গিয়ে সঞ্জয়ের সঙ্গে তার আলাপ, তারপর বাক্য বিনিময়, ফোন নাম্বার এক্সচেঞ্জ, রাত জেগে জেগে মেসেজ করা, সবই চলতো। তারপর তারা দুই পরিবারের সঙ্গে আলাপচারিতা করে বিয়ের মণ্ডপে 4 হাত এক করেন। বিয়ের পর 8টা দিন কেটে গেছে। বাপের বাড়ি ছেড়ে মেয়ে আজ 8টা দিন শ্বশুর বাড়িতে কাটিয়ে এসছে। আজ অনেক দিন পর বাবাকে কাছে পেয়ে বাবার সঙ্গে চুটিয়ে গল্প করছে সুমি। এমন সময় মা এসে বলল, সঞ্জয় আর তুমি খেতে আসো। আর মা আমি বসবো না? মারে, তোর যে বিয়ে হয়েছে, স্বামীর পরেই যে তোর খাওয়ার নিয়ম। স্বামীকে অভুক্ত রেখে তুই খেতে পারিস না। কিন্তু মা আমি বলি কি, ও আর আপনি দুজনেই বসে পড়ুন আমাদের সাথে, বেলা তো অনেক হলো। না বাবা, তা হয় না, তোমরা বসো, আমি আর সুমি পরে খাবো। আমি বলি কি অর্চনা, আর সুমি আমাদের সাথেই বসুক। মেয়ে এতদিন পরে এসেছে বাড়িতে। তুমি থামো তো, ওকে আর উস্কিও না। এখন ওকে এই সব জিনিস শিখতে হবে। ও হলো ও শ্বশুর ঘরের লক্ষ্মী। লক্ষ্মী কখনো নারায়ণের সেবা না করে নিজের সেবা নেয় না, ওকে বুঝতে দাও। সুমিত্রার মায়ের প্রতি ভীষণ রাগ হলো। তার নিজের মা নাকি আজ তার পক্ষে নেই, সে আজ তার স্বামীর পক্ষে। বিয়ের 8টা দিন যেতে না যেতেই সে তার মায়ের কাছ থেকে এত পর হয়ে গেল। তার এই পরিবারে কি আর কোনো দাম নেই? সে কিছুটা বিষণ্ণ হলো। অন্যদিকে অর্চনার চোখেও জল এলো তার সন্তানের কষ্ট দেখে। একদিকে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা, আর অপরদিকে তার সন্তানের প্রতি তার স্নেহ। সে আজ নিরুপায়, তাকে আজ একদিক বেছে নিতেই হবে। তাই সে আজ সমাজের দিকটাই নির্বাচন করেছেন। খাওয়া দাওয়া শেষে মা তার নিজের সন্তানের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারে, এখন বড় হয়েছিস, এখন একটু বুঝতে হবে যে এত জেদ থাকলে যে সব ছারখার হয়ে যাবে। মেয়ে তার খালি খাবারের থালাটা ঠেলে দিয়ে উঠে পড়ল, আর একটা কথা ধরা কণ্ঠে বলে উঠল, আমি এখন পর, আমার আর কিসের প্রয়োজন? অর্চনা তার মেয়ের কষ্টটা বুঝতে পারল, কিন্তু আজ সে নিরুপায়। তাই কথা না বাড়িয়ে তার নিজের কাজে সে আবার ব্যস্ত হয়ে পড়ল। অষ্টমঙ্গলার সব আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর অজয়বাবু তার মেয়ের সাথে গল্প করতে বসলেন। তারপর মা, তুই যে বলেছিলি একটা চাকরি করবি, সেটা নিয়ে কি ভাবলি? না বাবা, ভাবছি আর চাকরি টাকরি করব না। সংসারে ঢুকেছি, ওখানে এত চাপ, তারপর আবার চাকরি। কিন্তু মা, তুই যদি স্বাবলম্বী হোস, দুটো পয়সা নিজে কামাস, তাহলে তোর তো কারোর কাছে হাত পাততে হয় না রে। নিজের রোজগারে নিজেই খুশিতে থাকতে পারবি। সে নিয়ে আমি ভাবি না। সঞ্জয় প্রতি মাসে হাত খরচ বাবদ 2000 টাকা দেবে বলেছে, আর যদি কিছু লাগে তাহলে চেয়ে নেব ওর থেকে, আর নইলে তো তুমি রয়েছই।
তুমি আমায় একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছো, তার সুদ দিয়েই না হয়। সে তো বুঝলাম, কিন্তু ভবিষ্যতের জন্যও তো সঞ্চয় করে রাখতে হবে, নইলে আপদে বিপদে পড়লে তাল সামলাবে কি করে? কেন সঞ্চয় জমাবে? ও যদি দায়িত্ব না নেয় তাহলে কে নেবে? দেখ মা, সঞ্জয় তো থিয়েটার করে, সেখান থেকে কত পয়সা রোজগার হয়। এই রোজগার তো সীমিত, সেই দিয়ে ওর মার চিকিৎসার খরচ, সংসার চালানো, তোর হাত খরচ, আবার পরবর্তী জীবনের জন্য সঞ্চয়, আর কত কি করবে। যদি দায়িত্ব নাই নিতে পারে তাহলে বিয়ে করেছিল কেন? অজয়বাবু একটু রেগে গিয়ে বললেন, বিয়ে তো তুই ওকে করেছিলি, সব জেনে শুনে করেছিলি, তাহলে ওর পাশে দাঁড়ানো কি তোর কর্তব্য নয়? বাবা তুমিও শুরু করলে। আমি এখন আর কে এই বাড়ির? আমি কালই চলে যাব। মেয়ে ঘর থেকে বেরিয়ে গেল নিজের রাগ দেখিয়ে। অজয়বাবু কিছু বললেন না, কারণ আজ তিনি তার মেয়েকে ঠিক নিজেই চিনতে পারছেন না। আজ তার মেয়ে তার কাছে অচেনা হয়ে উঠেছে। সেই ছোট্ট সুমিকে এত বড় করলেন, কিন্তু সে কি আদেও তার বাবার মনের মতো হতে পারল? অজয়বাবু এসব ভাবছেন। আস্তে আস্তে তার চোখের তলা দুটো যেন কিরকম জলে ভরে আসতে লাগলো। এমন সময় ঘরে অর্চনা দেবী ঢুকলেন। তিনি অজয়বাবুর চোখে জল দেখতে পেলেন, কিন্তু ঠিক বুঝলেন না কি কারণে তার চোখে জল এলো। তিনি বলে উঠলেন, কি গো, কাঁদছো কেন? না না, কাঁদবো কেন? মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে, সেই কারণেই একটু ভাবছি। মেয়েদের কপাল যে ওই রকমই, তাদের তো নিজের বলে কিছুই হয় না, অন্যের জিনিসকে গুছিয়ে সবার জিনিসে পরিণত করে। মেয়েরা তো সৃষ্টির কর্ত্রী, যে কোনো জিনিস সৃষ্টির আগে একটি নারীর স্পর্শ অবশ্যম্ভাবী, তাই নারীদের কোনো একটি জিনিস আগলে পড়ে থাকলে চলে না। আজ তোমার মেয়ে তার স্পর্শে এই সংসারকে যেভাবে আলোকিত করেছে, সেইভাবে আজ তার সময় এসেছে তার স্বামী পরিবারকে তার স্পর্শে গড়ে তুলবার, তাদের জীবনকে আনন্দিত করা। আজ ও ওর পরিবারকে গড়তে চলেছে, সেখানে আমাদের বাধা দেওয়া চলে না। সে তো বুঝলাম বাবা, তো তাই মনে কষ্ট হয়। যে মেয়েকে আজ এত বছর লালিত পালিত করে বড় করলাম, সে আজ আমাদের ছেড়ে অন্য জায়গায় গিয়ে আছে। ভাবো তো ওর কতটা কষ্ট হচ্ছে। আজ যেই আদর ভালোবাসা আমরা ওকে দিতে পেরেছি, যেভাবে আমরা ওর চাহিদা মিটিয়েছি, সেটা তো ওর শ্বশুর বাড়িতে নাই পেতে পারে। সেটাই কি স্বাভাবিক নয়? আজ ভেবে দেখেছো, আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন আমি কাউকে ঠিক করে চিনতাম না, তোমাকেও চিনতাম না, কিন্তু এই সংসার, এই পরিবারকে নিজের মনে করে আজ এতগুলো বছর কাটিয়েছি এবং এটাকেই নিজের মনে করেছি। মেয়েদের জীবনে দুটি জন্ম হয়। প্রথম জন্ম যেখানে সে লালিত পালিত হয়, দেখে কিভাবে সংসার হয়, সংসারের নিয়ম কি, আর অপর জন্মে সে তার নিজের সংসার গঠন করে, তার হাতে স্পর্শেই সব কিছু হয়ে ওঠে সোনা। কিন্তু আমায় একটা কথা বলতে পারো? কেবল সবসময় মেয়েদেরকেই কেন সংসারে আবদ্ধ হতে হবে? কেন তাদেরকেই সৃষ্টির জন্য এক ঘর ছেড়ে অপর ঘরে যেতে হবে? তাদেরও তো বাবা মা আছে, তারাও তো তাদের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সমাজ কি একবারও সেটা ভেবে দেখেছে? কে বলে মেয়েরাই কেবল সংসারে আবদ্ধ হয়? হ্যাঁ, এ কথা ঠিক। আজ সমাজের পরিহাসে একটি মেয়েকে কেবল এক সংসার থেকে অন্য সংসারে স্থানান্তরিত হতে হয়। আজ একটা সংসার গড়ে ওঠে একটি পুরুষ আর নারীর মেলবন্ধনের মাধ্যমে। আজ তুমি একটা কথা ভাবো, আমি আধুনিক সমাজের কথাই বলি। এই দেখো, আজ মেয়ে ছেলে নির্বিশেষে সবাই নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে। আজ সমাজ কতটা উন্নত হয়েছে, তারা দুই পরিবারের কথাই ভাবে। মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়ে তার বাবা মাকে রক্ষা করে, যারা তাকে এতদিন রক্ষা করে এসেছে, আর ছেলেটি তার নতুন এবং পুরনো পরিবারের রক্ষার্থে কর্ম করে চলে।
অর্থাৎ 3 জনের পরিবারে কিন্তু 6 জন পরিপালিত হয়। এই 6 জনের পরিবারকে পরিচালিত করে একজন, যার পরিচালনা ছাড়া এটা অসম্ভব। সেই নতুন সদস্যই সেই পরিবারের পরিচারিকা। তাও ঠিক। আজ এই জগতে একটি নারীর পেছনে একটি পুরুষের ভূমিকা যেমনি গুরুতর, তেমনি পুরুষের পেছনে একটি নারীর প্রয়োজন তেমনই গুরুত্বপূর্ণ। এইভাবেই এই বিশ্ব সংসার গড়ে উঠেছে। অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার চলে যাবে এই ঘরটিকে খালি করে। আজকে আপনারা শুনছেন গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন দেবজিৎ তালুকদারের লেখা আমি পরিচারিকা। এখনও যদি আপনারা আমাদের আড্ডায় অংশগ্রহণ না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না, নইলে আড্ডার যে কোনো খোরাক আপনারা মিস করবেন। তাহলে আবার শুরু করা যাক। আস্তে আস্তে রাত কেটে ভোর হলো। সকালে উঠে মেয়ের আবার বাড়ি ফেরার পালা। শুরু হলো তোড়জোড়। আবার মেয়ে তার নিজের বাড়িতে ফিরল। হ্যাঁ, তবে এখন তার নিজের বাড়ি বলতে তার বর্তমানে শ্বশুর বাড়ি। বাপের বাড়ি থেকে ফেরার কিছুদিন পর সঞ্জয় সুমিকে বলল, সুমি, বলছি আজ আমার নাটকটা দেখতে যাবে? অনেকদিন তো হলো, এখন তো আর যাও না, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। কটায় শো তোমার? শো আমার 5টায়। এ মা, আজ তো আমার বান্ধবীর সাথে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছি। তোমরা তো এখনো টিকিট কাটোনি, তাই মনে হয় না খুব একটা সমস্যা হবে। না গো, আর দেবকুমারের সিনেমার বেরিয়েছে, ফার্স্ট ডে ফার্স্ট শো, ওটা মিস করতে পারবো না। আচ্ছা, তাই যাও, কিন্তু আমার হয়তো আজ আসতে একটু রাত হবে। কেন গো দাদা, আজ আসতে দেরি হবে কেন? ও শ্যামলী, কখন আসলে? এই তো এক্ষুনি। কিন্তু বললে না তো দেরি হবে কেন? আসলে আজ আমার একটা শো আছে তো, তাই আর কি। তাহলে সুমি চ না, ওটাই দেখতে যাই, ভালো মজা হবে। অনেকদিন সঞ্জয়দার সেই দুর্ধর্ষ পারফরমেন্স দেখা হয়নি। না রে শ্যামলী, আর দেবকুমারের বই এসেছে, ওইটা ছেড়ে আমি ওই নাটক দেখতে যেতে পারবো না। থাক না শ্যামলী, ও যেটা করতে ভালোবাসে সেটাই করুক না। তা না, দীপকুমারের বই আমারও দেখতে বড্ড ভালো লাগে। তাও তোমার সৌবলের কথা তাই বলছিলাম আর কি। সঞ্জয় নিজের মতন সব গোছগাছ করে রওনা দিলেন তার থিয়েটারের উদ্দেশ্যে। আর অপরদিকে সুমি আর তার বন্ধু রওনা দিল তাদের সিনেমা দেখতে। ক্রমেই নিজের জীবনের চাহিদা একে অপরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে লাগলো। সঞ্জয় তার শো শেষ করে বাড়ি ফিরতে বেশ রাতই হচ্ছিল। অন্যদিকে সুমি খাবার নিয়ে অপেক্ষা করছিলেন তার স্বামীর জন্য। সুমি বেশ চিন্তিতই হয়ে উঠলেন। রাত 12টা বাজতে গেল, কিন্তু তার স্বামীর পাত্তা নেই। আস্তে আস্তে যত রাত বাড়ে তার মন যেন উদ্বিগ্ন হয়ে ওঠে। মনের মধ্যে যত অভিমানী থাকুক না কেন, প্রেম তো কম অংশে নেই। আস্তে আস্তে তার প্রত্যেকটা মিনিট ঘন্টায় পরিণত হতে লাগলো। সে কেবল একটা কথাই ভাবতে থাকলো, তাহলে রাস্তায় তার কোনো দুর্ঘটনা হয়নি তো? এমন সময় হঠাৎ একটা দরজা খোলার শব্দ পাওয়া গেল। সুমি উৎসাহের সঙ্গে তাকিয়ে দেখলেন তার স্বামী এসছেন। সুমি বলল, কি গো, এত দেরি হলো আসতে? ওই আজ প্যাকআপ হতে একটু দেরি হয়ে গেল, তাই আর কি। ঠিক আছে, যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। তা বলি, আজ সিনেমাটা কেমন লাগলো? খুব ভালো। দেবকুমারের এন্ট্রিটা যা ছিল, উফ, পুরো জবরদস্ত। তাহলে মজা তো ভালোই হয়েছে, খুব ভালো। ও, আর বলছিলাম, তোমার নাটক কেমন হলো বললে না তো? নাটক যেমন হয় তেমনই ভালোই হয়েছে। আবার নেক্সট শোটা কবে? আর আজকের পেমেন্টটা কবে পাবে? নেক্সট শো জানি না ঠিক কবে আছে। আর পেমেন্ট, ভালোই বলেছ, আজ কাজ করে আজই পেমেন্টের কথা।
না, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। আসলে ঘরে তো অনেক জিনিস বাড়ন্ত আছে, তার ওপর আবার মায়ের ওষুধও আনতে হবে। কিন্তু তোমায় যে মাসের শুরুতে অতগুলো টাকা দিলাম, সেগুলো তো আমি আমার ফুর্তিতে ব্যবহার করিনি। এটা ঠিক, সিনেমার টিকিটের টাকাটা আমি ওখান থেকেই নিয়েছি, কিন্তু সংসারের খরচ তো আর কম না। বাজারে যা আনাজপত্রের দাম বেড়েছে, ওই কটা টাকায় সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি সুমি, আমি শুধু জিজ্ঞাসা করলাম, কারণ রোজগার করা অত সহজ বিষয় না। তুমি কৈফিয়তই চাইছো আমার কাছ থেকে। তুমি যেভাবে কথা বলছো তাতে ওটাকে কৈফিয়ত ছাড়া আমার অন্য কিছু লাগছে না সঞ্জয়। তোমার মায়ের 1000 টাকা করে প্রত্যেক মাসের ওষুধ, সিলিন্ডারের খরচ তাও প্রায় 1000 টাকার কাছাকাছি, আবার চাল 60 টাকার কম দামের চাল আমি খেতে পারি না। প্রত্যেক দিন মাছ না হলে তোমার মা খেতে পারেন না। আবার রবিবার করে মটন ছাড়া ভাত আমি কোনো দিন খাইনি আমার বাপের বাড়িতে। তাহলে আজ কোত্থেকে খাবো? দাও তো মোটে 10,000 টাকা, সেখান থেকে 2,000 টাকার আমার হাত খরচা, আর বাকি টাকা সংসারে। বাকি 8,000 টাকার সংসারে চলে? একটা সংসারে এখন 8,000 টাকায় চলে না। তা তো বটেই, দেখছি কাল ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসবো কানে। হ্যাঁ, তাই তুলে নিয়ে এসো মনে করে। আর এখন যাও, চট করে হাত মুখ ধুয়ে এসো, খাবার বার। না, আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। খাবে না মানে? আমি এতক্ষণ ধরে খাবার নিয়ে বসে রইলাম, নিজে না খেয়ে এখন বলছো খাবে না? এতগুলো খাবার কি নষ্ট হবে? সঞ্জয় চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ঘরে গিয়ে আস্তে আস্তে তার খিলটা এঁটে দিল আর চিৎকার করে একটা কথা বলল, আজ আমায় একটু একা থাকতে দেবে সুমি? মনটা ভালো নেই, আমি একটু একা থাকতে চাই। সুমিও চিৎকার করে বলতে লাগলো, থাকো গিয়ে একা, মরো গিয়ে যাও। বিয়ে করেছে, রোজগারের চাল চুলোর ঠিক নেই, বিয়ে করেছে, খাবার নষ্ট করে আবার টাকার হিসেব চাইছে। সঞ্জয় একটি কথাও বলল না। সে আজ নিজের মধ্যে নিজেই নেই, সে গুমরাচ্ছে। সে জানে না আজ সে কি করবে। এতদিন ধরে যাকে সে আঁকড়ে ধরে বেঁচে ছিল সেই তো তার পাশে নেই এখন। অর্থাৎ তার নাটক, যে নাটকের জন্য তিনি এত কিছু স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আজ সেই নাটক তার কাছে নেই। আজ তাদের নাট্য দলটি অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে। সেই দলের আর কোনো পাঠ হবে না। সে আর কোনোদিনও যাত্রা সম্রাট হিসেবে তার পরিচয় গড়ে তুলতে পারবে না। আজ তার সম্মান, যশ, খ্যাতি সব চলে গেছে। তার প্রাণের চেয়ে প্রিয় নাট্য দল, সেটাই এখন আর তার নেই। আজ সে কাঁদছে, কিন্তু আঁকড়ে ধরে উঠবার সেই মানুষটিও তার পাশে নেই। সেই মানুষটিও আজ তার উপর বড্ড ক্ষুণ্ণ। আজ সে নিরুপায়, এক ঘরে হয়ে উঠেছে। হয়তো সমাজটা আমাদের এমনই, যেখানে মানুষের মান থাকে যতক্ষণ তার কাছে পয়সা আছে, যতক্ষণ তার কাছে কর্ম করার ক্ষমতা আছে, যতক্ষণ সে আজ্ঞাবদ্ধ। যেই মুহূর্তে তার কাছে পয়সা থাকবে না, সে আজ্ঞাকারী হবে না, সেই মুহূর্তে তুমি সমাজের কাছে এক ঘরে, তুমি সমাজের কাছে একটা তুচ্ছ। সঞ্জয় বসে বসে এইসবই ভাবছেন আর চোখের জল ফেলছে। কাল থেকে তার সংসারে দুটি অন্ন কি করে জুটবে সেই কথাই ভাবছে। মার এত টাকার খরচ, ওষুধের খরচা কোত্থেকে আসবে সেটাই ভাবছেন। সমাজ কি এতটাই নিষ্ঠুর? সমাজ কি এতটাই নিষ্ঠুর যে অর্থ ছাড়া তারা কিছুই চেনে না? আজ অর্থ সংকটে তাদের নাট্যদলটা বন্ধ হয়ে গেল। এই ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে তা সে লক্ষ্য করেনি। সকালবেলায় উঠে প্রথমেই চোখ মুখ ধুয়ে সে ব্যাংকে দৌড়ালো।
ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পুঁজি করা যতটুকু টাকা ছিল সব টাকা সুমিকে এনে দিয়ে বলল, সুমি, এখানে 10,000 টাকা মতো আছে, এটা রাখো। বাকি মাসটা এটা দিয়ে চালিও, আর যদি পারো তো পরের মাসের কিছুটা দিন, কারণ পরের মাসে ঠিক কবে টাকা ঢুকবে তা আমার জানা নেই। সুমি তার হাত বাড়িয়ে টাকাটা নিল আর বলল, সে তো নয় বুঝলাম, তুমি কি রাত্রে ঘুমাওনি ঠিক করে? চোখের নিচটা ফোলা লাগছে। অভিমান যতই থাকুক, সুমি লক্ষ্য করল সঞ্জয়ের চোখের তলা কিরকম যেন ফুলে গেছে। সারা শরীরে বিষণ্ণতা প্রমাণ করছে সে হয়তো সারা রাত ঘুমায়নি। সে বিচলিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? কিছু লোকাচ্ছ মনে হচ্ছে, সত্যি করে বলো না। দেখো, কাল থেকেই লক্ষ্য করছি যে তোমার কিছু তো একটা হয়েছে, কারণ নইলে তুমি বাইরে খেয়ে আসার মানুষ নয়। আদৌ কি তুমি রাতে কাল খেয়েছিলে? কত প্রশ্ন, কত অভিধান, কত ন্যায় তখন সঞ্জয়ের চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। সঞ্জয় নিজেকে আটকাতে পারছে না। সঞ্জয় চাইছে তার নিজের মনের কথা কারোর কাছে ব্যক্ত করতে, কিন্তু সে পারছে না। আর চুপ করে থাকা তার পক্ষে সম্ভব হলো না। সে বারবার চিৎকার করে তার মনের বেদনার কথা বলতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না। তার বুক ফেটে আসছে, কারণ এই সমাজে পুরুষরা কাঁদলে চলে না। কারণ এই সমাজে পুরুষরা কাঁদা মানে সে কাপুরুষ। সমাজ পুরুষদের প্রতি এতটাই নির্বিচার। আর থাকতে পারল না সঞ্জয়। সে সুমিকে জড়িয়ে ধরে বলল, আমার নাট্য দলটা নেই বুঝলে। হঠাৎ সুমির মাথায় যেন পুরো আকাশটা ভেঙে পড়ল। সে বাক্যহীন। তার মাথায় তখন একটাই চিন্তা, পরের মাস থেকে সংসারটা চলবে কি করে। কারণ শেষ পর্যন্ত এই সংসারের ভারটা যে একান্ত তার। দুবেলা দুমুঠো খেতে দেওয়ার কর্তব্য যে তারই বর্তায়। সেই যে ঘরের একমাত্র পরিচারিকা। অন্যদিকে সঞ্জয় ফোপাতে ফোপাতে হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠল। সেই কান্না দেখে সুমির সারা চোখ যেন জলে ভরে উঠল। কারণ সুমি জানতো যে সঞ্জয়ের কাছে তার নাট্য দলটা তার জীবনের চেয়েও দামি। আর সেই মূল্যবান সম্পদটা কি আজ তার কাছে নেই। সেই কথা বিশ্বাস করতেও তার দ্বিধা হচ্ছিল। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এটাই যে আজকের বাস্তব। সুমি সঞ্জয়ের মাথাটাকে আলতো করে নিজের দিকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, কিচ্ছু হবে না সঞ্জয়, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আমরা কোনো না কোনোভাবে এই অবস্থা থেকে বেরোবই। আর কিছু ঠিক হবে না, আমি হেরে গেছি। আজ সেই যাত্রা সম্রাট হেরে গেছে। জীবনের এবং যাত্রা মঞ্চের সব ক্ষেত্রে আমি লুজার। না সঞ্জয়, তুমি লুজার নয়। আজ পর্যন্ত তোমার একটা নাটকে মুহুর্মুহু হাততালি পড়তো। হতে পারে আজ তুমি ওই হাততালি দেওয়ার সিটে বসে আছো, তার মানে এই নয় তুমি লুজার। আমি পারবো না সুমি, আমি পারবো না। পারতে তোমায় হবে। এতদিন পর্যন্ত তুমি নাটকে তোমার কামাল দেখিয়েছো। এবার তুমি তোমার সেই অভিনয় ক্ষমতা দেখাবে বড় পর্দায়। অসুবিধা নেই, তুমি পারবে, তোমায় পারতে হবে। তুমি ভরসা এই সংসারে, আমি আছি তোমার পাশে। দেখি কে তোমায় কতটা ক্ষতি করে। তুমি পারবে, তুমি পারবে সঞ্জয়। আমার এখন করণীয় কি সুমি? কাল থেকে তুমি আর আমি স্টুডিও পাড়ায় গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবো। আশা করি কিছু মাসের মধ্যে তোমার একটা কাজের সন্ধান হয়ে যাবে। তোমার কোনো অসুবিধা নেই। কদিন আমি টিউশন জোগাড় করে আমাদের দুজনের সংসার আমরা চালিয়ে নেব। দুজনে মিলে এই একসাথে এই সংসারটাকে চালাবো। সত্যি বলছো সুমি? এই দুঃসময় তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো?
না, আমি তোমার সাথে, আমি তোমার সাথেই আছি, এই সংসারেই আছি, আমি এই সংসারের পরিচারিকা। আজকের এই যুগেও মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে একসাথে বেঁচে উঠতে, কারণ জীবন এতটা ক্ষীণ নয়, জীবন এত ছোট নয়। এই সমাজ ডিভোর্সে উল্লাসে বাঁচলেও সুমি তেমন নয়, কারণ সে পরিচারিকা। জীবনে অনেক বাধা বিপত্তি আসে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার একমাত্র সলিউশন কোনো সময় ডিভোর্স নয়, কারণ সমাজের মেয়েরাই আমাদের পরিচারিকা। তাদেরই কর্তব্য সমাজটাকে একটু গুছিয়ে নেওয়া, গুছিয়ে তৈরি করে নেওয়া। আমাদের এই সমাজ যেই মুহূর্তে যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সেই মুহূর্ত থেকেও মানুষ মানুষের পাশে থাকতে পারে, একে অপরকে ভালোবেসে একটা পরিবার তৈরি করতে পারে, কারণ সেই পরিবারে একজন পরিচারক আর একজনই পরিচারিকা। এতক্ষণ শুনছিলেন দেবজিৎ তালুকদারের লেখা আমি পরিচারিকা। গল্প পাঠে দেবজিৎ, অজয়বাবুর ভূমিকায় দেবব্রত, অর্চনা দেবীর চরিত্রে মিতা, সঞ্জয় ভূমিকায় শুভজিৎ, সমিধির চরিত্রে অর্পিতা, অন্যান্য চরিত্রে আমরা সবাই। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার গপ্পগুচ্ছের আড্ডা হাজির হবে আগামী সপ্তাহে রবিবার ঠিক সন্ধ্যে 6:30। টিল দেন, গুড বাই, হ্যাপি লিসনিং।